সব জল্পনা কল্পনা শেষে অবশেষে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর। এই বিষয়ে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এদিকে বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে বিমস্টেকের ৬ষ্ঠ সম্মেলন। সংস্থাটির অচলাবস্থা দূর করতে সম্মেলনের সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দেওয়া হয়। এই সম্মেলনে কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়া না হওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন। গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকেও ইউনূস মোদী বৈঠক নিয়েছিল অনিশ্চয়তা। সব ধোঁয়াশা কেটে অবশেষে দুই শীর্ষ নেতার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার। আমরা এই বৈঠকের জন্য ভারতীয় পক্ষকে অ্যাপ্রোচ করেছি এবং আমরা একটা ইতিবাচক উত্তর অপেক্ষায় আছি। এদিকে বুধবার সকালে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলন। বঙ্গোপসাগর অববাহিকায় 7টি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড নিয়ে এই আঞ্চলিক জোট। ষষ্ঠ সম্মেলনের শুরুতে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিমস্টেককে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন সংস্থাটির মহাসচিব। সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের পক্ষে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সমুদ্র অর্থনীতিকে কাজে লাগানো ও মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি রক্ষায় জোর দেন তিনি। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। নৌ যোগাযোগে সহযোগিতা বাড়াতে চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘোষণা আসতে পারে এবারের সম্মেলন থেকে। বলা হয়ে থাকে সফলতা কিংবা কার্যকারিতার বিচারে সার্ক কিংবা আসিয়ান থেকে পিছিয়ে বিমস্টেক। আর আঞ্চলিক এই জোটকে কার্যকর করতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্ব এবং সদস্য দেশগুলোর আন্তরিকতা। এবারের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিমস্টেকের সভাপতি হতে যাওয়ায় এই সংস্থাটি সব মিলিয়ে কতটা গতি পায় সেটি এখন দেখার বিষয়। এদিকে ঢাকাতেও বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বৈঠক হলে কি কি বিষয়ে প্রাধান্য পেতে পারে সে বিষয়ে কোনো কিছু জানাননি তিনি। এ সময় তিনি আরও জানান, বিমস্টেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতার স্মারক স্বাক্ষর হতে পারে। এই সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। আরও জানাচ্ছেন, এই শীর্ষ সম্মেলন থেকেই বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস ফোরাম, যে অনুষ্ঠানে উনি কিনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সংস্কারের নামে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেবার চেষ্টা হলে বিএনপি তা মেনে নেবে না। এদিকে ঢাকায় ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি এও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না।
জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নেতারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের উত্থান হয়েছে কোথায়। রিজভী অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অতীতের যে কোনো সময় যে এবছর ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে সরকারের কঠোর পদক্ষেপে নগরবাসী নিশ্চিন্তে ঈদ আনন্দ উপভোগ করছে। এদিকে আজও রাজধানীতে রয়েছে উৎসবের আমেজ। সড়কে নেই গাড়ি দীর্ঘ সারি ও পথচারীদের হুড়োহুড়ি। এ যেন এক চেনা অচেনা নগরী। আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন, তারা জেগে থাকবে, জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর আরেকটা জিনিস হলো, আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না। চলমান তাপপ্রবাহ আগামী 24 ঘন্টায় কমে আসতে পারে, তবে চলতি মাসে আরও অন্তত একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের আশঙ্কা আছে। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আবারও দেশে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। ফজলে রাব্বি রিপোর্ট। মার্চ মাসের শেষ সপ্তাহে চৈত্রের দাপট শুরু হয় প্রকৃতিতে। 29 মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 41 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ জুড়ে মৃদু তাপপ্রবাহ বইতে থাকে, এতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। তবে মঙ্গলবার সারাদিন সিলেট সহ দেশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ায় কমে এসেছে তাপপ্রবাহ। এখনও দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের 8 জেলায় যে মৃদু তাপমাত্রা বয়ে চলেছে, বৃহস্পতিবার নাগাদ তা কমে আসবে। হিটওয়েভটা তো অলরেডি কমে আসছে, কালকে আরেকটু কমবে, এরপরে বৃষ্টি বললাম তো 5-6 তারিখে দিকে বৃষ্টি আছে। এই স্বস্তি খুব একটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মার্চেই আরও অন্তত একবার মৃদু তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। শঙ্কা রয়েছে সমুদ্রের লঘুচাপ সৃষ্টিরও। কালবৈশাখীর সিজন যেহেতু, যে কোনো জায়গায় একটা কুমুলোনিম্বাস ক্লাউড আসবে, মেঘ আসতে পারে, সেই মেঘে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা কোনো কোনো জায়গায় গাস্টি উইন্ড হয়। আবহাওয়া পূর্বাভাস বলছে, মার্চের শেষের দিকের তাপপ্রবাহ কমে আসবে এপ্রিলের 5-6 তারিখের দিকে। বাড়বে বৃষ্টিপাত। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আরও দুটি মাঝারি অথবা তীব্র তাপপ্রবাহের কবলে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।